হ্যালো, আমরা কি লাইভ স্টার্ট করছি? আমরা কি কেউ এসছি এখানে লাইভে? হ্যালো, হ্যাঁ। রাফসান শান্ত, হ্যাঁ। হাই ভাইয়া, হ্যাঁ শান্ত। কেমন আছো? সাউন্ড কমা। আচ্ছা। সো হ্যাঁ, সামিউল ইসলাম চৌধুরী, হ্যাঁ। সামিউল চলে আসছে। শান্ত, আচ্ছা। অনন্ত, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। অনন্ত, শান্ত, হ্যাঁ আছি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, যারা আমরা চলে আসছি, সাকিব, সাকিন, আমরা এসে পড়ছি। যারা আমরা চলে আসছি আমাকে একটু কাইন্ডলি জানাও লাইট এবং সাউন্ডটা কাইন্ডলি ঠিক আছে কিনা। লাইট এবং সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমাকে জানাও কাইন্ডলি সবাই যারা আসছো এখানে, যে আমরা সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা এবং লাইটটা ঠিক আছে কিনা। হ্যাঁ, শাখাওয়াত হুসাইন, দেন হচ্ছে সাকিব, সাকিন। আসসালামু আলাইকুম ভাইয়া, জি লাইভ স্টার্ট করেছি। হ্যাঁ জুবায়ের, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ ব্রো, ঠিক আছে। সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, সব ওকে আছে ভাইয়া। আচ্ছা, ব্যর্থ আমি, এই তো ব্যর্থ আমি, হ্যাঁ কেমন আছে? ভালো আছি ভাইয়া। পরে মুন চলে আসছে, মুন, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, ঠিক আছে। তোসরা, ওয়ালাইকুম সালাম, ঠিক আছে। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করতেছে ভালো আছে কিনা। আসলে ভালো আছি, বাট গলা একটু বসে গেছে আসলে ঠান্ডা থেকে। ঠান্ডা না, অনেকটা আসলে ক্লাস নিতে নিতে কথা বলা লাগে তো অনেকক্ষণ একটা না। হ্যাঁ, দেন জুবায়ের, সাকিন, দেন হচ্ছে মিশন সরকার, লামিয়া ইসলাম। হ্যাঁ, সো আমরা যারা চলে আসছি, আমরা ক্লাসটা শুরু করার আগে একটা কাজ করি। আমরা একটু ক্লাসটাকে একটু শেয়ার করি আমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, এইচএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্টসরা। ঠিক আছে, দেন হচ্ছে যারা যারা আছে এরকম সবার কাছে একটু ক্লাসটাকে শেয়ার করি গ্রুপে অথবা ওয়াচ পার্টির মাধ্যমে। যেভাবে সব কিছু করা হয় তোমরা একটু করো সেই কাজটা। আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, সেটা হচ্ছে পরিবেশ রসায়নের পার্ট 2 এর উপর। এটার পার্ট 1 পার্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো মিম লিখছে অনেকদিন কোচিং এ যাই না ভাইয়া। সত্যি বলতে আসলে কবে যে কোচিং শুরু হয় আমি নিজেও বলতে পারতেছি না। দোয়া করো যেন সবকিছু নর্মাল হয়ে আসে, ইনশাল্লাহ। শুরু হবে, হবে না কেন, সবই হবে, ঠিক আছে। আচ্ছা, সো এরপর সাকিব, সাকিন, অনন্ত, পিয়াল চলে আসছে। আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম পিয়াল। তোসরা, সবাই চলে আসছে মোটামুটি, অনেক মানুষই আসছে। ঐশী, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, সো যারা আমরা চলে আসছি আমরা আর দেরি না করে আমি একটা কাজ করি, তোমাদেরকে একটু বলি এখানে। ঠিক আছে, ধর যে আমরা আসলে ক্লাস তো আসলে প্রতিদিনই ইনশাল্লাহ নিব। সো আসলে এখন একটু প্রিভেন্টিভ মেজারগুলো সম্পর্কে একটু বলি। বাংলাদেশের মানে করোনা পরিস্থিতি আসলে আস্তে আস্তে হয়তো ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, সো হ্যাঁ, মির উপমা, ভাইয়া ঘুম ধরে ক্লাস করে ঘুমাবা উপমা। অনন্যা মণ্ডল, হ্যাঁ আপু ভালো আছো নিশ্চয়ই। ঠিক আছে, সাজিদ ফারহান প্রেজেন্ট ভাইয়া। নাসিবুল সাজিদ, আলিফ চলে এসছে, শফি, শফি বন্ধু, ঠিক আছে। রকি, দেন হচ্ছে সাবিত, ঠিক আছে প্রেজেন্ট ভাইয়া। হ্যাঁ, সো আসো আমরা যেহেতু চলে আসছি আমরা ক্লাসটাকে একটু আস্তে আস্তে সামনে আগাই। সেটা হচ্ছে আমি একটু বলে নিই আমাদের করোনা পরিস্থিতি আস্তে আস্তে আসলে ইনশাল্লাহ ইনক্রিজ, মানে ইনক্রিজ বলি, আমাদের যে সিচুয়েশনটা সেটা আরেকটু ডেভেলপ হবে ইনশাআল্লাহ। আমরা খুব দ্রুতই আশা রাখি এই এপিডেমিকটাকে ফেস করব এবং স্ট্রংলি ফেস করব। আজকে থেকে রাস্তায় নামলেই মানুষ মারামারি মার খাচ্ছে। সো এটা কোনো ব্যাপার না, তোমরা একটু বাসা থেকে বের হবা না, বাসায় থাকবা। আর যেটা আমরা সবসময় মোটামুটি ফিক্স করে ফেলতেছি, এই 3টায় আর হচ্ছে কয়টায়, 7টায় দুটো লাইভ ক্লাস ইনশাল্লাহ প্রতিদিনই নিব। ফ্রাইডেতে ইনশাল্লাহ ভাইয়া আমি চেষ্টা করব 3টা লাইভ ক্লাস নেওয়ার, এবং নতুন আরেকটা লাইভ ক্লাস হবে আইসিটির ওপর। ফ্রাইডে এবং স্যাটারডে ইনশাল্লাহ আমাদের আইসিটি লাইভ ক্লাসগুলা নর্মালি হবে। সো ক্লাস চলতেছে, ঠিক আছে, ক্লাস চলবে এরকম। অমি, জামার লোগোটা সুন্দর, হ্যাঁ। অমি তুমি তো মডারেটর, দেখবো অনেক রিকোয়েস্ট আসতেছে যতটুকু আমি জানি। রিকোয়েস্ট আসতেছে গ্রুপে, তুমি একটু রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করো অমি, গ্রুপের রিকোয়েস্টগুলো। আচ্ছা, ঠিক আছে। মুমতাকি মাহমুদ, হাত ধুয়ে আসি। আচ্ছা, হ্যাঁ অমি, দেন হচ্ছে রুদ্র, রাফসান প্রান্ত,
নিপু, রাকিব, ওজিল, রকি সবাই চলে আসছো। তো আমরা আসলে ভাইয়া লুকিং কুল, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা আসো, দেরি না করে আমি একটু একটা কাজ করি, তোমাদেরকে লাস্ট ক্লাসটা এক ঝলক একটু দেখাই নেই, এবং লাস্ট ক্লাসের পর থেকে আসলে আজকের ক্লাসটা আমরা আসলে ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে? তো যারা অলরেডি ক্লাসে চলে আসছি আমরা, না কার্যকরীমূলক না অনন্ত, আজকের ক্লাসটা হচ্ছে জৈব যৌগের উপর না, সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 1 এর উপর। নেক্সট কেমিস্ট্রি ক্লাসটা মানে কালকের কেমিস্ট্রি ক্লাসটা হবে জৈব যৌগের কার্যকরীমূলক থেকে। এবং আজকের ক্লাসটা আমরা লাস্ট ক্লাস যেখানে শেষ করছিলাম আমি একটু তোমাকে বলি, তোমার সামনে খাতাটা অলরেডি আছে। আমরা লাস্ট ক্লাস শেষ করছিলাম ওই পিভি ইকুয়াল এনআরটিতে আর এর মান, সেখানে ওখান থেকে আসলে আজকে আমরা শুরু করব, ঠিক আছে? আর টি শার্টগুলো, যেটা আমি তোমাদের সবসময় বলি, আমার সবকিছু আসলে স্পন্সর করা হয়। সো টি শার্টটা আসলে স্পন্সরের টি শার্ট, এবং এটা কোনটা, কাপ্পা নামের একটা ব্র্যান্ডের টি শার্ট, ঠিক আছে? সো ভাইয়া তোমরা গরম পানি খাও, হ্যাঁ থ্যাংক ইউ ঐশী, গরম পানি খাবো ভাইয়া। আচ্ছা, সো আমি লাস্ট ক্লাসটা তোমাদের একটু দেখাই নিচ্ছি, এবং এরপর থেকে আমরা আসলে আজকের ক্লাসটা শুরু করব। তো যারা লাস্ট ক্লাসটা করেন তাদের জন্য আজকের ক্লাসটা যে একটা বলে আগের পর্বে যা দেখেছেন সেটার একটা প্রিভিউ, সেই প্রিভিউটা দিয়ে আমরা আসলে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করব। এবং ক্লাস শেষে আমি চাই কোনো না কোনো বন্ধু আমাদের গ্রুপের, তোমরা অবশ্যই যতগুলো লেকচার হচ্ছে লেকচারগুলো অবশ্যই গ্রুপে আপলোড করে দিবা, ছবিগুলো সুন্দর করে লিখে গ্রুপে যদি ছবিগুলো আপলোড করা হয় তাহলে আসলে সেটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, সাকিব সাকিব, জানালার পর্দা নাই ভাই, আসলে জানালার পর্দা আছে, কিন্তু আসলে আমরা যেন বেশি আলোতে ক্লাসটা করতে পারি এই জন্য এই পিছনের জানালার যে পর্দা দেখতে পাচ্ছে পর্দাটা খোলা, ইচ্ছা করে খোলা, ঠিক আছে, যেন বেশি আলো রুমের মধ্যে ঢুকে। এটা আসলে আমার চেয়ে তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো আমরা আর দেরি না করি, লাভ রিয়েক্টের অনেক বন্যা বসে যাচ্ছে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সবাইকে। সো যাই হোক, আচ্ছা স্পন্সর, হ্যাঁ অলমোস্ট সব কিছুরই স্পন্সর আছে সাবিত ভাইয়ার। সো দোয়া রাখো, লোকে কি বলবে। আচ্ছা আচ্ছা, রিকোয়েস্ট ঠেলায় কুল পাই না, হ্যাঁ অমি, রিকোয়েস্টগুলো অমি আর মুনতাকিম তোমরা মডারেটর, রিকোয়েস্টগুলো একটু হ্যান্ডেল করো, যারা রিকোয়েস্ট দিচ্ছে তারা যেন ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? সো কোনো ব্যাপার না ভাইয়া, আসো আমরা জয়েন করি, হ্যাঁ। সো আমি যাচ্ছি, আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি, যেখানে আমরা লাস্ট ক্লাসটা একটু প্রিভিউ করব, প্রিভিউয়ের পর আমরা আজকে ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব, ওকে? ঠিক আছে, সো এরপরের পার্টটা তোমরা দেখবা হচ্ছে আমার খাতা, ওকে? আসো, সো আসো এখানে খাতায়, ঠিক আছে, ওকে? আচ্ছা, সো দেখো এখানে লাস্ট ক্লাস আমরা আসলে যে পার্টগুলো পড়ছিলাম আমি একটু তোমাদেরকে দেখাই নিয়ে আসি। সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, লাস্ট ক্লাসের শুরুতে আমরা শিখছিলাম গ্যাসীয় নিয়ামক তিনটা, তাপমাত্রা টেম্পারেচার টি, চাপ হচ্ছে পি, আয়তন হচ্ছে ভি। কমেন্ট আচ্ছা, দেন আমরা একটা শর্টকাট শিখছিলাম কিসের জন্য বলো, বতা চাচা চা খায়, বতে বয়েল, তাতে তাপমাত্রা, চাতে চার্লস, চাতে হচ্ছে চাপ, চাতে চাপীয়, আতে আয়তন, অর্থাৎ বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির, চাপীয় সূত্রে আয়তন স্থির। সো এটা ছিল প্রথম পার্ট। দেন আমরা শুরু করছিলাম কি দিয়ে বলো, বয়েলের সূত্র দিয়ে, ঠিক আছে? সো বয়েলের সূত্রটা কি ছিল বলো, বয়েলের সূত্রে টেম্পারেচার টি হচ্ছে ফিক্স, এবং আমরা শিখছিলাম স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সো ভি সমানুপাতিক 1/p যখন টি হলো স্থির, ঠিক আছে? এটাই ছিল আমাদের এই ফর্মুলাটা, আশা রাখি সবার মনে আছে। দেন আমরা ধ্রুবক আনছিলাম কে বাম ডান করে, ম্যাথের জন্য P1 V1 P2 V2 এই ফর্মুলাটা মনে রাখা লাগবে, ওকে? আচ্ছা আচ্ছা, এরপর চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, সেকেন্ড সূত্রটা খেয়াল করো, চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি, ভি ইকুয়াল টু, তো এখানে কি ছিল আমি একটু বলি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন, ঠিক আছে, গ্যাসটির পরম তাপমাত্রার সমানুপাতিক। সো ভি সমানুপাতিক টি যখন পি স্থির, সেটার জন্য যে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা পেয়েছিলাম সেটা ছিল V1/T1 V2/T2, ওকে? আচ্ছা ঠিক আছে, দেন থার্ডটা চাপীয় সূত্র, চাপীয় সূত্রে আয়তন স্থির ছিল টি সমানুপাতিক পি, অর্থাৎ স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক, এবং আমরা ধ্রুবক নিয়ে আসছিলাম কে। সো এখানে T1/P1 T2/P2। অ্যাভোগাড্রো সূত্র, ফাইনালি অ্যাভোগাড্রো সূত্রের আগে আরেকটা সূত্র শেখা লাগবে, মোল সংখ্যা। মোল সংখ্যা আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি দুই জায়গাতেই লাগে, সেটার অনেকগুলো ফর্মুলা আছে। মোল সংখ্যাকে ছোট হাতের এন দিয়ে লেখে,
ভর ডিভাইডেড বাই আণবিক ভর, অণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, দেন হচ্ছে তোমার আয়তন ডিভাইডেড বাই 22.4, এটা এসটিপিতে, দেন হচ্ছে মোলারিটি ইনটু আয়তন। এবং এই সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক। ঠিক আছে, সো সরি এভরিওয়ান, সো ভি বাই এন ইকুয়াল টু কে আমরা এখান থেকে যে ফর্মুলাটা পাই v1/n1 v2/n2। সো সমন্বয় সূত্র, এরপর সমন্বয় সূত্র কি ছিল, যে আমার দুইটা বা তিনটা সূত্র মিলে নতুন কোনো সূত্র আসলে সেগুলোকে বলা হয় সমন্বয় সূত্র। ঠিক আছে, সো সমন্বয় সূত্রের মধ্যে যেটা ছিল আমাদের, সেটা ছিল প্রথমে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। বয়েলের সূত্র ছিল ভি সমানুপাতিক 1/p যখন টি স্থির, চার্লসের সূত্র ছিল ভি সমানুপাতিক টি যখন পি স্থির। দুটাকে যদি আমরা একসাথে করি তাহলে ভি সমানুপাতিক 1/p যখন টি স্থির। সো আমরা একটা ধ্রুবক নিয়ে আসলাম কে, সো বাম ডান করো, পিভি বাই টি ইকুয়াল টু কে। সো ম্যাথের জন্য যেটা মনে রাখা লাগবে, p1 p1/t1, p2 v2/t2, এটাই হচ্ছে কনভার্সন ল, মনে রাখো জিনিসটা ভাইয়া। সো কনভার্সন লটা আসলে কি, যে এই ল দিয়ে কোনো একটা গ্যাসের যে কোনো তাপমাত্রা চাপ আয়তন থেকে অপর যে কোনো তাপমাত্রা চাপ এবং আয়তনে কনভার্ট করা যায়, ছিল বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। ঠিক আছে, দেন আসে বয়েল ও চার্লসের সূত্রের, বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়, তিনটা সূত্র একসাথে। ঠিক আছে, ওকে একটু নিচে সামিয়া। আচ্ছা, তিনটা সূত্র একসাথে, খেয়াল করো এখানে বয়েলের সূত্র ভি সমানুপাতিক 1/p টি স্থির, চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি যখন পি স্থির, অ্যাভোগাড্রো সূত্র ভি সমানুপাতিক এন যখন পি এবং টি দুইটাই স্থির। সেই তিনটাকে যদি আমি একসাথে করে নিয়ে আসি, ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন, তিনটা একসাথে। তো ধ্রুবক নিয়ে আসলাম কে, বামে নিয়ে আসো পিভি ইকুয়াল টু এন কে টি। আদর্শ গ্যাসের জন্য আমরা এই কে এর জায়গাতে নিয়ে আসবো কি বলো, আর। সো ফাইনালি যেটা আমরা পেয়ে যাই সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। বন্ধুরা, এই পিভি ইকুয়াল এনআরটিকে কি বলা হয় খেয়াল রাখবা, এটাকে বলা হয় আদর্শ গ্যাসের সূত্র। কিসের বলো, আদর্শ গ্যাসের সূত্র। এবং বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় এই সূত্র দিয়ে পাওয়া যায়। ঠিক আছে, এবং আর এর কয়েকটা মান আমরা বের করছিলাম এখানে। আর এর এসআই মান হচ্ছে 8.316 জুল পার কেলভিন পার মোল। এবং আর এর এই মানটা তুমি ইউজ করবা কোথায় বলো, এটা মনে রাখবা ফিজিক্স ফার্স্ট পেপারে এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপার। আচ্ছা, ঠিক আছে, সো এটা দুই জায়গাতেই আসলে আমাদের কাজে লাগে। সো দেখো এটা আমি একটু বলি, পিতে এই সূত্রটা আর এর মান 8.316 জুল পার কেলভিন পার মোল, এটা তুমি ইউজ করবা যখন তোমার প্রেসার থাকবে প্যাসকেল এককে, তোমার ভলিউম থাকবে মিটার কিউব এককে, ভর এম থাকবে কেজি এককে। খেয়াল রাখো এই তিনটা থাকলে তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা লিটার এটিএম পদ্ধতিতে আর এর মান 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। তুমি এই সূত্র ইউজ করতে পারবা যখন তোমার প্রেসার থাকবে এটিএম এককে, ভলিউম ভি থাকবে হচ্ছে মানে আয়তন থাকবে লিটার এককে, ভর এম থাকবে গ্রাম এককে। সো এই ছিল হচ্ছে আমাদের লাস্ট লেকচার। দেন আমরা কি করছিলাম বলো, দেন আমরা একটা ম্যাথ করছিলাম। আরেকটা মান আছে আর এর সিজিএস পদ্ধতিতে, আর এর মান 8.316 কত বলো ইন্টু আর এর মান 8.316 ইন্টু 10⁻7 আর্গ পার কেলভিন পার মোল, এবং 1 জুলে 10⁻7 কি বলো আর্গ। ওকে, সো এই ছিল আমাদের লাস্টের লেকচার, এটা ছিল আমাদের লেকচার 1। তো আজকে আমরা শুরু করব যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের কি বলো আমাদের লেকচার পার্ট 2। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের এই লেকচারের পার্ট কত বলো 2। ঠিক আছে, সো আশা রাখি সবাই ধরতে পারতেছো। ঠিক আছে, খাতা সোজা, হ্যাঁ একটা মিনিট। সো দেখি, আচ্ছা, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। সো দেখো তোমাদের জন্য যে কাজটা আমি করলাম সেটা হচ্ছে আমি চাবো যে লাস্টের ক্লাসটার একটা প্রিভিউ থাকে, প্রত্যেকটা ক্লাসের শুরুতে যেন লাস্টের ক্লাসের একটা প্রিভিউ থাকে, যেন মানে একটা কুইক প্রিভিউ। এটা মানে এমন না যে পুরোটা একদম গোড়া থেকে বলবো ভাইয়া, একটা কুইক প্রিভিউ থাকলে হবে কি সবার জন্য আসলে মানে ক্লাসটা ধরতে সুবিধা হবে পরের পার্টটাও। হ্যাঁ, সেটা আমি চেষ্টা করবো সবগুলা ক্লাসে একটু নেওয়ার। সো ঝটপট একটু কমেন্ট সেকশনে লিখে জানো ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা, তাহলে আমরা পার্ট 2টা আসলে এখানে শুরু করে ফেলি। ঠিক আছে, হ্যাঁ অনেক বন্ধু, হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে সো ভাইয়া ইয়ারের মানগুলো কিভাবে আসে একটু দেখাবেন। আচ্ছা নাজবুল হুদা ভাইয়া গ্রাফগুলা
যে অনেকেই বলতেছো গ্রাফের কথা, অনেকে চাচ্ছ ভাই মানগুলা কিভাবে আসে সেই জিনিসগুলো একটু দেখানোর কথা। আমি একটু তোমাদেরকে বলি ভাই, আসলে গ্রাফগুলা একটু অ্যাডভান্স টপিকস। আমরা যখন ম্যাথ করব ইনশাআল্লাহ, তখন আমি তোমাদেরকে পার্সোনালি নিজে থেকেই গ্রাফগুলা দেখানোর প্ল্যান আছে আমার, ঠিক আছে? সো ম্যাথের সময় ইনশাআল্লাহ আমরা গ্রাফগুলা পাবো, এটা একটু খেয়াল রাখবা। আর আর যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে তোমার রায়হান বেবি, আচ্ছা আচ্ছা, অনেক কিছু উল্টাপাল্টা। হ্যাঁ, গ্রাফগুলা একসাথে দেখাবো না, আসলে গ্রাফগুলা কিছুটা অ্যাডভান্স টপিক। সো ওই যে অ্যাডভান্স টপিকসগুলা ম্যাথের জন্য, এখানে অনেকেই আসো যারা এইচএসসি পরীক্ষা দিবা, অনেকে আবার আসো কি ধরো তোমার যারা ফার্স্ট মানে নতুন সেকেন্ড ইয়ারে উঠছে। সো গ্রাফগুলা যদি প্রথমেই আমি বলে ফেলি বা দেখাই দিই, ওরা অনেকে ভাই আসলে কনফিউজড হয়ে যাবে, ভয় পেয়ে যাবে এই অঙ্কগুলো নিয়ে। সো যে পার্টটা আমি করবো, আমি আসলে গ্রাফগুলো অবশ্যই দেখাবো তোমাদেরকে ইনশাআল্লাহ। সো সেটা হচ্ছে একটু অ্যাডভান্স টপিকস, যেহেতু আমরা কিছুক্ষণ বা কয়েকটা লেকচার পরে যখন একসাথে ম্যাথ করব তখন দেখাবো, ঠিক আছে? সো আমরা আসলে শুরু করতেছি আবার আমাদের যে পার্ট 2 এর পার্টটা, সেটা হচ্ছে তোমার প্রথম পার্টটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি থেকে আমরা আরো কয়েকটা সূত্র পাই, ঠিক আছে? সো পিভি ইকুয়াল এনআরটি থেকে সূত্রগুলো আমরা ফার্স্টে বের করব আজকে। দেন যেহেতু তোমাকে একটা কথা বলি, আমরা আদর্শ গ্যাসের একটা সূত্র শিখছি পিভি ইকুয়াল এনআরটি। পিভি ইকুয়াল এনআরটিকে আদর্শ গ্যাসের সূত্র বলা হয়। সো কোয়েশ্চেন হলো আদর্শ গ্যাসটা কি? তোমাদের মনে রাখা লাগবে যে সকল গ্যাস, আসলে সত্যি বলতে আদর্শ গ্যাস একটা কাল্পনিক কনসেপ্ট, এটার কোনো মানে পাবলিক কোনো কি নাই বলো, মানে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, এটা একটা কাল্পনিক কনসেপ্ট। আচ্ছা, সো সো যে কথাটা তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে তোমার যে সকল গ্যাস সকল তাপমাত্রায় ও চাপে গ্যাসীয় সূত্রসমূহ বিশেষ করে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। তোমরা লিখে নিতে পারো, যে সকল গ্যাস সকল তাপমাত্রায় ও চাপে গ্যাসীয় সূত্রসমূহ বিশেষ করে বয়েল ও চার্লসের সূত্র সম্পূর্ণরূপে মেনে চলে, তাদেরকে বলা হয় হচ্ছে আদর্শ গ্যাস। তো জিনিসটা একটু খেয়াল রেখো, ভুল যেন না হয়, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল একটা পার্ট। এরপর আমি তোমাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোনো গ্যাসই কিন্তু আদর্শ না। আদর্শ গ্যাসের কথাটা একটা কাল্পনিক কনসেপ্ট মাত্র, ঠিক আছে? এটার কোনো ফিজিক্যাল কি নাই বলো, এক্সিস্টেন্স নাই, ঠিক আছে? সকল গ্যাসই হচ্ছে তোমার বাস্তব গ্যাস। তো এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, বাস্তব গ্যাস দুইটা সিচুয়েশনে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, মনে রাখা লাগবে। এটা অবজেক্টিভে খুব বেশি আসে। বাস্তব গ্যাস দুইটা কন্ডিশনে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এবং সেটা হচ্ছে তোমার মনে রাখা লাগবে, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে। বন্ধুরা সবাই খাতায় অবশ্যই লিখে রাখবা, বাস্তব গ্যাস উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে। আমি আবার বলতেছি, বাস্তব গ্যাস উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা শিখব পিভি ইকুয়াল এনআরটি এর বিভিন্ন রূপ। ওকে, সো আবার আমরা যেটা বললাম, ঝটপট ক্লাস শুরুর আগে সবসময় খাতা নিয়ে বসে যাবা, কারণ ভাইয়া যে জিনিসগুলো লিখে দেখাবো সেগুলো তোমাদের লেখা লাগবে। এবং এরপরে আজকে আমরা যে পার্টটা শিখবো সেটা হচ্ছে তোমার বাস্তব গ্যাসের সমীকরণ ফার্স্টে দেখাবো তোমার রূপের পরে। বাস্তব গ্যাসের সমীকরণ থেকে কয়েকটা ম্যাথ আসে, সেই ম্যাথগুলো একটু দেখবো আজকে আমরা। দেন আমরা ব্যাপন, অনুব্যাপন, নিঃসরণ এবং গ্রাহামের ব্যাপন সূত্র পড়ব। গ্রাহামের ব্যাপন সূত্রের পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়ব, ঠিক আছে? সো খেয়াল রাখো এই জিনিসগুলা। তো চলে আসতেছি, খাতায় টাইটেল দাও পিভি ইকুয়াল এনআরটি এর বিভিন্ন রূপ। ওকে বন্ধু, চলে যাচ্ছি আমরা আবার খাতাতে। সবই হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো দেখো এখানে পার্ট টু এর শুরুতে ভাইয়া আমি তোমাদেরকে একটু বলে নিই, সেটা হচ্ছে মোল সংখ্যা মোল সংখ্যা n সমান সমান কত দেখি বলো, ভর ডিভাইডেড বাই আণবিক ভর, ঠিক আছে? মোল সংখ্যা n হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। সো আণবিক ভরকে ক্যাপিটাল এম দিয়ে লেখে এবং ভরকে এখানে তোমাদের বইয়ে ডাব্লিউ দিয়ে লিখছে। সো মোল সংখ্যা n আসলে কি বলো, ডাব্লিউ ডিভাইডেড বাই এম, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের মেইন সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, সো পিভি ইকুয়াল এনআরটি যদি আমাদের মেইন সূত্র হয়ে থাকে, খেয়াল করো, খাতা 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 এইভাবে। আচ্ছা, সো পিভি ইকুয়াল এনআরটি যদি হয়ে থাকে, বলতে থাক,
ঠিক আছে। সো খেয়াল করো বন্ধু, এখানে আমরা একটু বলি এন, আর দেখো এখানে এই এন এর জায়গাতে আমি এই ভ্যালুটা বসাই দিই, পিভি লিখলাম, এন এর মান কত, ডাব্লিউ বাই এম। সো ডাব্লিউ বাই এম ইন্টু কি বলো, আর টি। সো এখানে বাম ডান যদি আমরা করি, ডাব্লিউ ইকুয়াল টু কত হবে বলো, ডাব্লিউ ইকুয়াল টু হবে পি ভি এম ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, ডাব্লিউ হবে পিভিএম ডিভাইডেড বাই আর টি। দেন দেন তোমার এম এর মান কত হবে, এই এম এর মান যদি বের করতে চাই, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। এম এর মান আসবে এদিকে, আনো এটাকে নিচে নিয়ে আসো, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। এবং আরেকটা জিনিস আমরা 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 কিন্তু এই জিনিসটা জানি আগে থেকেই, সেটা হচ্ছে খেয়াল করো, ঘনত্ব, ঘনত্বকে কি দিয়ে লেখে, ডি দিয়ে লেখে। ঘনত্ব হচ্ছে, ভরকে আমরা লিখছি ডাব্লিউ দিয়ে, সো ভর ডিভাইডেড বাই আয়তন। সো ঘনত্ব ডি হচ্ছে ডাব্লিউ বাই ভি, অর্থাৎ ভর ডিভাইডেড বাই আয়তন। সো আমরা কি করতে পারি, ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। এই ডাব্লিউ বাই ভি এর জন্য আমি ডি লিখতে পারি। সো এই ডাব্লিউ বাই ভি, সো খেয়াল করো বামে নিয়ে এসে ডাব্লিউ বাই ভি সমান সমান ডাব্লিউ বাই ভি রাখলে অন্য পাশে হবে পিএম ডিভাইডেড বাই আর টি। সো ডাব্লিউ বাই ভি, খেয়াল করো এই লাইন থেকে এই লাইনটা আসছে আসলে, ডাব্লিউ বাই ভি বামে রাখলে অন্য পাশে যাবে পিএম বাই আর টি। সো ঘনত্ব ডি কত আসলো, ডাব্লিউ বাই ভি। সো খেয়াল রেখো এই ডি ডাব্লিউ, এই ডাব্লিউ বাই ভি এর জায়গাতে যদি আমি কি বসিয়ে দেই বলো, যদি ভাইয়া ডি বসিয়ে দেই, ডি সমান সমান পিএম ডিভাইডেড বাই আর টি। তো দেখো আমরা কিন্তু অনেকগুলো সূত্র পেলাম। এই সূত্রটা যেটা, সেটা কার সূত্র ছিল বলো, আদর্শ গ্যাসের সূত্র ছিল। ওকে, আচ্ছা এই সূত্রটা ছিল আদর্শ গ্যাসের। দেন এটা, এই যে ডাব্লিউ যেটা, সেটা কিসের সূত্র বলো, সেটা হচ্ছে ভর, ভর নির্ণয়ের সূত্র। ওকে, আচ্ছা দেন এম, এমটা কি নির্ণয়ের সূত্র, খেয়াল করো বন্ধু, এম ছিল আণবিক ভর, সেটা হচ্ছে আণবিক ভর নির্ণয়ের সূত্র। ওকে, আণবিক ভর নির্ণয়ের সূত্র। দেন ওই যে বললাম ঘনত্ব ডি হচ্ছে ডাব্লিউ বাই ভি। ঠিক আছে, সোজা সোজা, ঠিক আছে। ওকে, ঘনত্ব ডি হচ্ছে ডাব্লিউ বাই ভি। সো ডাব্লিউ বাই ভি এর জায়গাতে আমি কি বসাই দিলাম বলো, ডাব্লিউ বাই ভি মানেই তো আমার ঘনত্ব ডি। সো ডি এর ফর্মুলা হচ্ছে কত বলো, পিএম ডিভাইডেড বাই আর টি। এটা হচ্ছে ঘনত্ব নির্ণয়ের সূত্র। কি নির্ণয়ের বলো, ঘনত্ব নির্ণয়ের সূত্র। সো আশা রাখি বন্ধুরা তুমি এই পার্টটা বুঝতে পেরেছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবা। এবং তোমাদের একটা ক্লাস ওয়ার্ক হচ্ছে, আমাকে একটু জানাও দেখি এই ঘনত্বের একক কি। আমাদের এসআই ইউনিটে মানে এসআই এ ঘনত্বের একক কি, সেটা সবাই ক্লাস ওয়ার্কে লিখে জানাও, ঠিক আছে। সো অনেকগুলো সূত্র এখানে, পিভি ইকুয়াল এনআরটি, আদর্শ গ্যাসের সূত্র, ভর নির্ণয়ের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পিভিএম বাই আরটি, আণবিক ভর নির্ণয়ের সূত্র এম হচ্ছে ডাব্লিউআরটি বাই পিভি, এবং ঘনত্ব ডি হচ্ছে পিএম বাই আরটি। তোমাদের জন্য একটা সাজেশন, তুমি শুধু এই মাত্র এই একটা সূত্র মনে রাখতে পারলেই বাকিগুলাতে তুমি আসতে পারবে, এতগুলা সেপারেটলি মুখস্থ করার কোনো দরকার নাই। পিভি ইকুয়াল এনআরটি, যেখানে এন কি, ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম বসিয়ে বাম ডান করতে করতে তুমি ইজিলি কি বাকি ফর্মুলাগুলো বের করে ফেলতে পারবা, ঠিক আছে। সো গেল হচ্ছে আমাদের এই পার্টটা, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। সো অবশ্যই যেহেতু আদর্শ গ্যাস বললাম, নিশ্চয়ই কোনো একটা কি আছে বলো, অনাদর্শ গ্যাসের সূত্র আছে। সো সেটা একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে অনাদর্শ বা বাস্তব গ্যাসের সূত্র। কিসের সূত্র বলো, বাস্তব গ্যাসের সূত্র। ওকে, সো বাস্তব গ্যাসের সূত্র বলার আগে সংজ্ঞাটা আবার বলি। বাস্তব গ্যাস কিন্তু সকল তাপমাত্রায় এবং চাপে বয়েল মানে গ্যাসীয় সূত্রসমূহ সম্পূর্ণরূপে মেনে চলবে না। সো বাস্তব গ্যাসের সংজ্ঞাতে তুমি আসলে কি লিখবা বলো, বাস্তব গ্যাসের সংজ্ঞাতে তুমি আসলে লিখবা হচ্ছে, যে সকল গ্যাস সকল তাপমাত্রায় ও চাপে গ্যাসীয় সূত্রসমূহ সম্পূর্ণরূপে মেনে চলে না, তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। সো বাস্তব গ্যাসের সূত্রে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। কি নাম বলো লোকটার, ভ্যান ডার ওয়ালস। ওকে, যা ভ্যান ডার ওয়ালস এর সমীকরণ, ঠিক আছে বন্ধু। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ হচ্ছে বাস্তব গ্যাসের সূত্র। সো বন্ধুরা একটু মনে রাখো, এখানে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ সেটা কিরকম শোনো, সেটা হচ্ছে, তো এই দুইটা জিনিস কিন্তু সেম, সেটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি
ইকুয়াল টু এনআরটি। বাস্তব গ্যাসের সূত্র বা ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। ওকে, সো এখানে এই যে এন তো জানি মোল সংখ্যা, এন কি মোল সংখ্যা, ভি কি আয়তন, তাহলে ছোট হাতের এবি হলো ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক। ছোট হাতের এবি কি, ছোট হাতের এবি হচ্ছে যেটাকে কি বলে ভ্যান ডার ওয়ালস, ভিডাব্লিউ দিয়ে আমি লিখতেছি ভিডাব্লিউ, ভ্যান ডার ওয়ালসের কি বলো, ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক। ঠিক আছে, সো এই ইকুয়েশনটার প্রতিপাদন আমরা সামনে ইনশাল্লাহ শিখবো। এই ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা কোত্থেকে আসে সেটার প্রতিপাদনটা আমরা ইনশাল্লাহ সামনে শিখবো। তো এই সমীকরণ দিয়ে কয়েকটা ম্যাথ আমি তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, ম্যাথ দেখার আগে আমি একটু তোমাদেরকে বলি কারা কারা কি লিখছো। হ্যাঁ, অনেক বন্ধুই আসলে সাজেশনে লিখছে। হ্যাঁ, অলরেডি সামিউল ইসলাম চৌধুরী, কেজি পার মিটার কিউব, সুমাইয়া নওশিন, আরিয়ান দীপ, পিয়াল, দেন হচ্ছে ইসলাম তোসরা, মাইশা মালিহা, তাশরিফ অর্ণব, দেন হচ্ছে নিহাল, মুন, মিথিলা। ঠিক আছে, সো আচ্ছা, দেন হচ্ছে প্রীতু, অনেকেই আসলে ঠিকভাবে বলছো। আচ্ছা, সো যারা বলছো তোমাদের সবাইকে আসলে রিফা, তাসফিয়া হক, থ্যাংক ইউ সবাইকে, সবারটাই আসলে ঠিক আছে। আমাদের এই ঘনত্বের, ঠিক আছে সাবিহা একটু এখানে, ঘনত্বের এককটা কি, ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, ওকে, সো আসো, সবাইকে অনেক থ্যাঙ্কস, তোমরা আসলে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। এখন এই বাস্তব গ্যাসের যে সূত্র সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, সেটার আমরা একটা ম্যাথ করি। ঠিক আছে, সেই ফর্মুলাটা আমি দেখছি, সেটা তোমাদের যেরকম ম্যাথগুলা পরীক্ষায় আসে সেটা আমি একটু দুইটা কোয়েশ্চেন লিখে দেখাই তোমাকে। ধরো কোয়েশ্চেন নাম্বার 1, সেটা তোমাকে ধরো এরকম বলে যে 17 গ্রাম অ্যামোনিয়া এর জন্য, 17 গ্রাম অ্যামোনিয়ার এর জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ লিখো। খেয়াল করো বন্ধু, 17 গ্রাম অ্যামোনিয়ার জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ লিখো। নাম্বার 2 আরেকটা লিখি, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য, ঠিক আছে, কি লিখো, বাস্তব গ্যাসের সমীকরণ লিখো। সো খেয়াল করো, দুইটা অলমোস্ট সেম কোয়েশ্চেন ভাইয়া। এটা হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়ার জন্য, আর এটা হচ্ছে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য। ঠিক আছে, খেয়াল রেখো, 17 গ্রাম অ্যামোনিয়া, 22 গ্রাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, সো নাম্বার 1টা যদি আমরা সলভ করতে চাই, খেয়াল করো, 17 গ্রাম অ্যামোনিয়া, বন্ধু একটু বলি, 17 গ্রাম অ্যামোনিয়াতে আসলে কয় মোল হয়? অ্যামোনিয়া NH3, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3, সো অ্যামোনিয়া এর আণবিক ভর হচ্ছে 17। সো 1 নম্বরের জন্য আমার এন এর মান কত বলো? এন কি ছিল? এন ছিল, একটু দেখা এখানে, যে মোল সংখ্যা এন ছিল হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ঠিক আছে, সো 17 গ্রাম অ্যামোনিয়ার জন্য এন এর মান 17 ডিভাইডেড বাই 17। সো 17/17, এটার মান কত হবে বলো? 1। সো এখানে যদি আমি এই 1-এর মানটা আমি শুধুমাত্র এখানে বসাই দিব, তিনটা জায়গাতে 1 আছে। খেয়াল করো বন্ধুরা, এই যে এন আছে, এই যে এন আছে, এই যে এন, এই তিনটা এন এর জায়গাতে আমি কত বসাবো বলো? এন এর মান 1 বসাই দিব। ঠিক আছে, সো আমি যদি এখানে তিনটা এন এর জায়গায় 1 বসাই দিই, কত হবে বলো দেখি? পি প্লাস, এখানে এন এর মান 1 বসাইলে থাকবে কত? এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এখানে এন এর জায়গাতে যদি আমি 1 বসাই, থাকবে কত? ভি মাইনাস বি। এখানে 1 বসালে থাকবে কত বলো? আর টি। সো দেখো, জাস্ট এখানে এই তিনটা এন এর জায়গাতে যদি আমি 1 1 1 বসাই দিই, তাহলে আসলে এই সমীকরণটা আমি পেয়ে যাই। এটা তোমাদের পরীক্ষাতে 2 নাম্বারের জন্য নর্মালি এসে থাকে। কয় নাম্বারের জন্য? 2 নাম্বারের জন্য, খেয়াল থাকবে সবার নিশ্চয়ই। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে 2 নাম্বার, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য বাস্তব গ্যাসের সমীকরণটি লিখো। কয় গ্রামের জন্য? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য। সো প্রথমে তোমার কাছে আমার একটা ক্লাস ওয়ার্ক, সেটা হচ্ছে এই 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য আমার এন এর মান কত, মানে এই 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত? দেখি সবাই কমেন্ট সেকশনে একটু লেখো তো দেখি, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য মোল সংখ্যা কত? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য আমার এই এন এর মান তথা মোল সংখ্যাটা কত হবে? সবাই একটু কমেন্ট সেকশনে ঝটপট লেখো। আমি একটু কমেন্টগুলো পড়ে নেই। এবার এবি কোথা থেকে আসলো? ঠিক আছে, হ্যাঁ মিথিলা লিখছে যে ভাইয়া এই এবি কোথা থেকে আসলো। এবি হচ্ছে ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক মিথিলা, এবং যেটা বললাম তোমাকে আপু, এই পার্টটা আমরা সামনে কভার আপ করবো ইনশাল্লাহ।
আচ্ছা, সো খেয়াল করো এখানে সামনে আমরা জিনিসগুলো দেখবো। আচ্ছা হ্যাঁ, ফারদিন রুদ্র আপডেটে লিখে দিছে ভাইয়া যে 22/44, ঠিক আছে? কত বলো? 22/44। হ্যাঁ, এন এর মান কার্বন ডাই অক্সাইডের জন্য কত হবে বলো? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য মোল সংখ্যার ফর্মুলা হচ্ছে ভর, ভর হলো 22, আণবিক ভর হলো কার্বন ডাই অক্সাইডের জন্য কত? কার্বন 12, অক্সিজেন 16 দুগুণা 32, তাহলে 12 আর 32-এ 44, 22/44 মানে 0. কত বলো? 5। তাহলে এই তিনটা এন এর জায়গাতে এবার ভাইয়া কত বসাবো? 0.5 বসাই দিব, ঠিক আছে? আসো, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার আমরা কি লিখবো? পি প্লাস 0.5 এর স্কোয়ার ইন্টু এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি, আমরা লিখবো ভি মাইনাস 0.5 বি ইকুয়াল টু এনআরটি। সো এখানে লিখবো 0.5 আর টি। ওকে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। আমি একটু দেখি কারা কারা কমেন্টে কি লিখলো। হ্যাঁ, মিম, আলিফ, রিচি, সাকিব, সাকিন, দেন হচ্ছে সুমাইয়া, নওশিন, সিফাত, উল্লাহ, দেন হচ্ছে ফারদিন, রুদ্র, ঠিক আছে? অনেক বন্ধু, মিম, ঠিক আছে? দেন হচ্ছে মুনতাকিম। হ্যাঁ, অনেক বন্ধুই আসলে একেবারে সুন্দর অ্যান্সার দিয়েছো যে আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে এন এর মান 22/44 হলে 0.5, পি প্লাস 0.5 এর স্কোয়ার ইন্টু এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস 0.5 পি ইকুয়াল টু 0.5 আর টি। সেটাই ছিল আমাদের বলো বাস্তব গ্যাসের সূত্র বা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। ফর্মুলা হচ্ছে এটা, এবং যেটা দিয়ে আমরা দুইটা ম্যাথও আজকে দেখে ফেললাম। এই টাইপের ম্যাথগুলাই নর্মালি বোর্ডে আসে। সো তোমরা আশা রাখি বুঝতে পারতেছো। সো ক্লাস কেমন হচ্ছে কাইন্ডলি কমেন্ট সেকশনে আবার একটু জানাও, ঠিক আছে? আমি চলে আসি একটু সামনে আবার, ঠিক আছে? বস। সো কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি আমাকে জানাও যে ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে, ঠিক আছে? সো আশা রাখি ক্লাসগুলো তোমরা সবাই ভালোই বুঝতে পারতেছো এবং কোনো সমস্যাই তোমাদের আসলে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, সো ক্লাসগুলো যদি ভালো বুঝে থাকো কমেন্ট সেকশনে ঝটপট লিখে জানাও। আমি একটু পড়ি যে কেমন হচ্ছে তোমাদের ক্লাসটা। হ্যাঁ ভালো ভাইয়া, আলিফ লিখছে হ্যাঁ ভালো বোঝা যাচ্ছে ক্লাসগুলো। আলিফ, ফয়সাল, ওয়াদি, জোস, নাসিবুল, সাজিদ, মাখন ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ সাজিদ। আচ্ছা জি ভাইয়া বুঝতে পারতেছি, আলহামদুলিল্লাহ দারুণ হচ্ছে, থ্যাংক ইউ ঐশী। সো তোমরা একটু কাইন্ডলি লিখে জানাও আসলে, কারণ তাহলে আমি আসলে বুঝতে পারি যে তোমরা ধরতে পারতেছো কিনা। আসলে এখানে অনেকটা কি মানে ছোট বোন মধ্যে মধ্যে ফোন ধরে রাখে, মধ্যে মধ্যে আমরা একটা ট্রাইপড ইউজ করি, ট্রাইপডটা আসলে অমিট দেওয়া, ঠিক আছে? সো এইভাবে মোটামুটি ভাইয়া যতটুকু পারতেছে এইভাবে আসলে ভাইয়া ক্লাস নেওয়ার ট্রাই করতেছি। সো ইনশাল্লাহ সামনে সবসময়ই হবে এবং আমরা কখনই ক্লাস মিস দিব না। প্রত্যেক দিনই 2 ঘন্টা মধ্যে মধ্যে শুক্র শনিবার ইনশাল্লাহ 3 ঘন্টা ক্লাস হবে। সো এই আর 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 কি বলার ভাইয়া বলো। সো হ্যাঁ, অনেকেই আসলে ক্লাসে জয়েন করছে, যারা লিখছে যে হ্যাঁ ক্লাস ভালো হচ্ছে। নাসিবুল, সাজিদ ভয়ঙ্কর সুন্দর ক্লাস, ফয়সাল, ওয়াদি পিনিক হচ্ছে দুরন্ত, থ্যাংক ইউ। শান্ত, জেরিন, হ্যাঁ জিসান, মিথিলা, দেন হচ্ছে শেফা, রকি, ঠিক আছে? অনন্ত, আরিয়ানদীপ, সিলমি, মিথিলা, সবাইকে অনেক থ্যাঙ্কস, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, এবার তোমাদেরকে কিছুক্ষণ বাংলা কিছুক্ষণ কথা বলে নেওয়া লাগবে সামনেটা ওইগুলা, ঠিক আছে? আচ্ছা, সো দেখো একটু আমি তোমাদেরকে একটা কথা বলি, বাংলা কথা, সেটা হচ্ছে ব্যাপন এবং ইয়ে। ওকে, সো যে কথাগুলো না বললেই না এখন, সেটা হচ্ছে তোমাদেরকে এই ব্যাপন আর অনুব্যাপন আর নিঃসরণের মধ্যে ডিফারেন্সটা। ব্যাপন আসলে কি? যেমন ধরো আমরা বাসার মধ্যে মধ্যে এমন করতাম যখন আগে আসলে ছোট ছিলাম, নিজে একা বিরিয়ানি কিনে এনে নিজে খাওয়ার ট্রাই করতাম। সো পারতাম কি না, মানে আমার রুমে যদি আমি দরজা আটকায় বিরিয়ানি খেতে থাকি তাহলে কি হবে বলো? বিরিয়ানির গন্ধ কিন্তু রুমের ওই পাশ থেকে মানুষ পেয়েই যায়, দরজা নক করে বলবে এই তুই কি খাস রে, ঠিক আছে? সো গন্ধ যে ছড়ায় পড়ে অথবা যে কোনো কিছু, সো খেয়াল রাখবা এই ছড়ায় পড়াটা, এটার নামই হচ্ছে তোমার ব্যাপন, ঠিক আছে? খেয়াল রাখবা কোনো মাধ্যমে, সেই মাধ্যমটা কঠিন, তরল, বায়বীয় যে কোনোটা হইতে পারে, এবং যে পদার্থটা ছড়াবে সেটাও তোমার কঠিন, তরল, বায়বীয় যে কোনোটা হতে পারে, সরি। কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। আমি সংজ্ঞাটা আবার বলতেছি, যাদের দরকার লিখে নিতে পারো যেন। কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে, ঠিক আছে? আচ্ছা, ব্যাপনের আরেকটা পার্ট হচ্ছে তোমার অনুব্যাপন। খেয়াল রাখবা অনুব্যাপন আর নিঃসরণ সেম, ব্যাপন আলাদা,
অনুব্যাপন আর নিঃসরণ কিন্তু সেম। সো অনুব্যাপন বা নিঃসরণের সংজ্ঞাটা কি সেটা আমি একটু বলি। চাপ প্রয়োগে সরু ছিদ্র পথে কোনো একটি গ্যাসের সজোরে নির্গত হয়ে আসা বা বের হয়ে আসার প্রক্রিয়াকে অনুব্যাপন বা নিঃসরণ বলে। যেমন ধরো সাইকেলের চাকা যখন পাংচার হয়ে যায় অথবা কোনো একটা ফুটবল যখন ফুটা হয়ে যায় তখন কি গ্যাসগুলো দ্রুত বের হয়ে যায়। এই প্রসেসটার নাম হচ্ছে তোমার অনুব্যাপন বা নিঃসরণ। নর্মাল ছড়ায় পড়া, সেটা তোমার বডি স্প্রে বলো, সেন্ট বলো, অথবা বিরিয়ানির গন্ধ বলো, সেটা হচ্ছে তোমার কি বলো, ব্যাপন। আর অনুব্যাপন বা নিঃসরণ কখন, সেটা হচ্ছে ওই যে বললাম ফুটবলের বা ফুটবল যখন পাংচার হয়ে যায় অথবা সাইকেলের চাকা যখন পাংচার হয়ে যায় তখন জোরে যে গ্যাসটা বের হয়ে আসে সেটার নাম হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। নিঃসরণ কি শুধু গ্যাসীয় ক্ষেত্রে? নিঃসরণ, আমার ছোট বোন জিজ্ঞেস করছে নিঃসরণ কি শুধু গ্যাসীয় ক্ষেত্রেই হয় কিনা। নিঃসরণ সাধারণত কেবলমাত্র গ্যাসীয় জন্যই প্রযোজ্য, খেয়াল রাখা লাগবে। ব্যাপন সবার জন্য প্রযোজ্য, কিন্তু নিঃসরণটা হচ্ছে কেবলমাত্র, যেটা বললাম তোমাকে, কাদের জন্য বলো, গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা। সো আমি সংজ্ঞা দুটো আবার একটু বলি। ব্যাপন, কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। শেষ। আচ্ছা, দেন আরেকটা নতুন জিনিস, সেটার নাম হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। ঠিক আছে, সেটা বলতেছি এবার। সেটা হচ্ছে চাপ প্রয়োগে সরু ছিদ্র পথে, চাপ প্রয়োগে সরু ছিদ্র পথে কোনো গ্যাসের সজোরে নির্গত হয়ে আসা বা বের হয়ে আসার প্রক্রিয়াকে অনুব্যাপন বা নিঃসরণ বলে। ঠিক আছে, সো ব্যাপন আর অনুব্যাপন এতক্ষণ কেন একটু বলে নিলাম আমি তোমাকে একটু বলি। আমরা এখন যে ফর্মুলাটা পড়বো সেটার নাম হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। সো যেহেতু আমরা ব্যাপন সূত্রটাই পড়বো, তোমাকে এর আগে অবশ্যই বুঝতে হবে ব্যাপন জিনিসটা আসলে কি। সো এই জন্যই আসলে আমরা কি করলাম বলো, এই ব্যাপন এবং অনুব্যাপনের যে ডিফারেন্সটা এবং সেটা তোমাকে একটু বলে নিলাম। মনে রাখো সংজ্ঞাগুলা। এবং ব্যাপন কিন্তু সব পদার্থের জন্য হতে পারে, কিন্তু অনুব্যাপন বা নিঃসরণ কিন্তু কেবলমাত্র কার জন্য হবে বলো, গ্যাসীয় পদার্থের জন্যই হবে। ওকে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। সো আবার ঝটপট খাতা দাও, আমি একটু ইয়েটা দেখি। হ্যাঁ, অনুব্যাপন হচ্ছে ইফিউশন। আমানুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমান, আচ্ছা হ্যাঁ, আমাদের তানজিম, তানজিম আপু, হ্যাঁ তানজিম, ব্যাপন হচ্ছে ডিফিউশন আর অনুব্যাপন হচ্ছে ইফিউশন। ঠিক আছে আপু, তানজিম আসলে ইংলিশ ভার্সন এর জন্য জিজ্ঞেস করতেছে। অনুব্যাপন এবং নিঃসরণ হচ্ছে সেম। থ্যাংক ইউ আমি। ঠিক আছে, আচ্ছা নিরুপমা, মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমাকে কিন্তু ক্লাস শেষে আমি জিজ্ঞেস করবো, না পারলে খবর আছে। ঠিক আছে, আচ্ছা। সো যাই হোক, ফাঁকি দিবা না উপমা। ঠিক আছে, আচ্ছা। সো এরপর আসো, সো আমরা আবার খাতায় চলে যাই। খাতায় এবার টাইটেল হবে গ্রাহামের ব্যাপন সূত্র। কি নাম বলো, গ্রাহামের ব্যাপন সূত্র। ওকে, আচ্ছা আবিহা, ওকে, আচ্ছা। সো আমরা এবার যে পার্টটা দেখব সেটা হচ্ছে কি বলো, গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, সো আমি ফার্স্টে একটু মুখে বলি। গ্রাহামের ব্যাপন সূত্রের জন্য আমরা যে পার্টটা ইউজ করব সেখানে হচ্ছে ব্যাপন হার। ব্যাপন হার নামে একটা টার্ম আসবে। ব্যাপন হারকে এখানে আর দিয়ে লেখে। ব্যাপন হারকে কি দিয়ে লেখে বলো, আর দিয়ে লেখে। সো গ্রাহামের ব্যাপন সূত্র আমি তোমাদেরকে একটু বলতেছি, তোমরা একটু লিখে নাও যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার, লিখে নাও একটু সবাই খাতায় বা একটু বই থেকে মিলাই নিতে পারো তোমরা, যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমি আবার লিখতেছি, এবার লেখা শুরু করতেছি। আর সমানুপাতিক 1/√d, যখন কি বলো টি এবং পি দুইটাই কি বলো ফিক্স। সো খেয়াল রাখবা, স্থির তাপমাত্রা এবং চাপে গোল দেয়া মানে এই দুইটা হচ্ছে ফিক্স। সো স্থির তাপমাত্রা ও চাপে পি এবং টি দুটাই যদি ফিক্স থাকে, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার, যেটা হলো আর দিয়ে লিখতেছি, সেটা হচ্ছে গ্যাসটির ঘনত্বের, ঘনত্বকে ডি দিয়ে, ডি ফর ডেন্সিটি, গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ওকে। স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এটাই হচ্ছে আমাদের কি সূত্র বলো, ব্যাপনের সূত্র। ঠিক আছে, সো এখানে আমরা একটা ধ্রুবক নিয়ে আসি, ধ্রুবক হচ্ছে কে ডিভাইডেড বাই √d। ওকে,
সো কে ডিভাইডেড বাই রুট ডি যদি আনি, সো আমরা এখানে ম্যাথের জন্য কয়েকটা জিনিস একটু মনে রাখবো। ফর ম্যাথ মনে রাখবা R1/R2 ইকুয়াল টু রুট ওভার হবে D2 ডিভাইডেড বাই D1। ঠিক আছে, ওকে। সেটা একটু মনে রাখো। এখানে এখানে আর কি, আর হচ্ছে বলো ব্যাপনের হার, এবং ডি কি, ডি হচ্ছে গ্যাসটির ঘনত্ব। মনে থাকবে সবাই বন্ধুরা, আর হচ্ছে ব্যাপন হার এবং ডি যদি ঘনত্ব হয়, R1/R2 ইকুয়াল রুট ওভার D2 ডিভাইডেড বাই D1। ঠিক আছে, আচ্ছা। সো বন্ধুরা আশা রাখি তোমরা ধরতে পারতেছো। এবার শোনো, এটার একটা আপডেটেড ফর্মুলা, ব্যাপনের সূত্রের একটা কি বলো, আপডেটেড ফর্মুলা। ঠিক আছে, আপডেটেড ফর্মুলা তোমরা একটু লিখে নাও। আপডেটেড, সরি, ঠিক আছে, আপডেটেড ফর্মুলা। ওকে, তোমরা একটু খাতায় লিখে নিও কিন্তু ফর্মুলাটা, এটা ছাড়া তোমরা আসলে অনেক কিছুতে আটকায় যাবে। একটু খাতায় লেখো আপডেটেড ফর্মুলাটা। ওকে, আচ্ছা। তো খেয়াল করো, গ্রাহামের ব্যাপন হার আমরা দেখলাম, সেটা হচ্ছে তোমাকে আমি একটু বলি আপডেটেড ফর্মুলাটা। এই একটা ফর্মুলা যদি তুমি জানো ব্যাপনের সূত্রে, তুমি কখনো আটকাবা না কেমিস্ট্রিতে। সেটা হলো R1/R2 ইকুয়াল টু রুট ওভার D2/D1 ইকুয়াল টু রুট ওভার M2 ডিভাইডেড বাই M1 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1। সো খেয়াল রাখবা, এই একটা মেইন ফর্মুলা যদি তোমার মনে থাকে, এই একটা মেইন ফর্মুলা যদি তোমার মনে থাকে, তো তুমি কখনোই আটকাবা না। সো যেখানে আমরা জানি কিন্তু আর কি, ব্যাপনের হার, ডি কি, ঘনত্ব। প্রশ্ন হলো এই এম আর টি কি। খেয়াল রাখবা, এম হচ্ছে গ্যাসের আণবিক ভর, এম কি, গ্যাসের আণবিক ভর, এবং টি, টি হচ্ছে ব্যাপিত হওয়ার সময়, টি হলো ব্যাপিত হওয়ার সময়। সো আশা রাখি ধরতে পারতেছো সবাই। এম হচ্ছে কি বলো, এম হলো গ্যাসের আণবিক ভর, এবং টি কি বলো, টি হচ্ছে ব্যাপিত হওয়ার সময়। সো এই একটা ফর্মুলা মেইনলি মনে রাখবা, তুমি কখনো আটকাবা না। ঠিক আছে, আমি ফর্মুলাটা গোড়া থেকে আবার একটু বলি, যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো আর সমানুপাতিক 1/√d, যেখানে আর হলো ব্যাপনের হার, ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব। এবং আপডেটেড ফর্মুলাটা কি বলো, R1/R2 রুট ওভার D2/D1 রুট ওভার M2/M1 ইকুয়াল টু T2/T1, যেখানে M হলো আণবিক ভর এবং T হচ্ছে ব্যাপিত হওয়ার সময়। তো আশা রাখি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কে তো সমানুপাতিক ধ্রুবক। তো আশা রাখি সবাই গ্রাহামের এই ব্যাপন সূত্রটা ধরতে পারতেছো, এবং কোনো সমস্যা ইনশাল্লাহ তোমার এখানে হওয়া উচিত না, কারণ সহজ একটা ফর্মুলা এবং কঠিন কোনো কিছুই আসলে নাই। আরো একটা ফর্মুলা আছে, আমি একটু কমেন্টগুলো একটু পড়ে নিই তোমাদের জন্য ভাইয়া। সো কমেন্টসগুলোতে আসলে অনেকে এরকম লিখছে, হ্যাঁ, কালকে এক্সাম রত, আচ্ছা যাই হোক। সো খেয়াল করো, এখানে দেন হচ্ছে সবগুলা টু ওপরে, দেন হচ্ছে চাঁদ উঠছিল গগনে, যাই হোক অনেক কিছু উল্টাপাল্টা লিখতেছো। সবাই একটু লিখে নিও, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। থ্যাংক ইউ ওমি, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আর আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। ওকে, সো খেয়াল করো, এখানে এটাই হচ্ছে কি বলো, গ্রাহামের ব্যাপন সূত্র। ডান ভাইয়া, গ্রাহামের ব্যাপন সূত্র, ডান। আচ্ছা, ব্যাপন সূত্রের পর এবার আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে তোমার সবাই খাতায় একটু টাইটেল দাও, সেটার নাম হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। কি নাম বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। একটু লিখে নিও সবাই, ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে বন্ধু, আচ্ছা। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র বলার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা একটু বলে নিই, রেস্ট। ঠিক আছে, আচ্ছা। সো বুঝা গেছে কি ব্যাপনের সূত্রটা? ঠিক আছে, না বুঝতে পারলে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, ইমন, জাহিদুল ইসলাম ইমন, অনেক দেরিতে আসছো। ঠিক আছে, ডান, পারফেক্ট। দেন হচ্ছে সো এখানে, আচ্ছা, সো যাই হোক, এখানে ধরে ছোঁয়ার বাইরে ডি ইকুয়াল টু এম বাই ভি। আচ্ছা,
ক্লাসটা আপ হবে তো? আমি চেষ্টা করবো আসলে আপ করে দেওয়ার ক্লাসটা। আমি একটু বলি তোমাদেরকে এখানে ডাল্টনের আংশিক চাপ সূত্র, সেটা আমি তোমাদেরকে আগে একটু এইভাবে নর্মালি ডিরেক্টলি বুঝাই নিই এবং এরপর তোমাদেরকে সেটাকে আমি খাতায় লিখে একটু বুঝাই। ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে, এটাও শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। সো এখানে আসলে আমরা আসলে কি করি আমি একটু বলি। একটু ওয়েট, পানি তো একটু খেয়ে নেওয়া লাগে, আসলে গলা বসে গেছে। আচ্ছা, কয়টা বাজে? 3:35। আচ্ছা, তো একটু বলি তোমাদেরকে এখানে এই ডাল্টনের আংশিক চাপ সূত্রটা বেসিক্যালি হচ্ছে তোমার, ধরো আমরা একটা দাঁড়িপাল্লা নিলাম, একটা দাঁড়িপাল্লার এই দিকে আমরা ধরো এই তিনটা কলম নিলাম, তো দাঁড়িপাল্লার এই দিকে তিনটা কলম নিলাম, আর এখানে আমরা ধরো একটা সাউন্ড বক্স আসলে একটা বাটখারা নিলাম। সো এবং দুটো সমান হইলো, ঠিক আছে। এবং ধরো এই বাটখারাটা হচ্ছে তোমার সে 50 কেজি। সো 50 কেজির একটা বাটখারা এবং এই পাশে আমরা তিনটা কলম নিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা তিনটা কলম। সো 50 কেজি যদি দাঁড়িপাল্লাটা তখন কি হয়, ব্যালেন্স হয় মানে কি, এটার বাম আর ডান পার্ট যদি সমানে আসে তখন আমরা আসলে কি বলতে পারি, ধরো এটা 50 কেজির বাটখারা, এই পাশে হচ্ছে তিনটা কলম, তখন আমরা কি বলতে পারি তিনটা কলমের ওজন হচ্ছে এই 50 কেজি? অবশ্যই বলতে পারি। সো যে জিনিসটা আমরা লাস্ট ক্লাসেও বলছিলাম যে কৃষ্ণ করলে লীলা খেলা, তুমি আমি করলে ক্যারেক্টার ঢিলা, সো এই কথাটায় সেম জিনিসটাই আমাদের ডাল্টন বলে গেছেন। সো এই জন্য এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, ঠিক আছে। তো ডাল্টনের আংশিক চাপ সূত্রটা আমি তোমাদেরকে একটু বলি। নির্দিষ্ট তাপমাত্রায়, একটু লিখে নাও সবাই খাতায়, আমি দুই তিনবার বলবো তোমাদেরকে। ডাল্টনের আংশিক চাপ সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের কোনো মিশ্রণের মোট চাপ, মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। ঠিক আছে, আমি কিন্তু না দেখেই বলি, ঠিক আছে। আচ্ছা, অনেকে দেখে লিখতেছো, দেখে দেখে বলি কিনা, সো খেয়াল করো। আচ্ছা, ওকে, শক্তিমান, আচ্ছা যাই হোক, শক্তিমান বলতে কি বুঝাইছো শান্ত, আমি নিজেও বুঝি নাই, ঠিক আছে। সে শোনো, সো কি বললাম, ডাল্টনের আংশিক চাপ সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের কোনো মিশ্রণের মোট চাপ, মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। ঠিক আছে, আশা রাখি সবাই ধরতে পারতেছো। এবং খেয়াল রাখো, এটা কিন্তু তোমার ক্রিয়েটিভের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিকস, ঠিক আছে। যারা এবার পরীক্ষার্থী, খেয়াল রাখো তোমাদের এই 2020-এর এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিকস, এটা খুব বাড়তি গুরুত্ব দিয়ে করবা। সূত্রগুলো পড়ায় নেই একবার আমি, এরপরে দেখবো অঙ্কের ঝড় নিয়ে আসবো ইনশাল্লাহ, আমরা শুধু অঙ্কই করব, ঠিক আছে। অঙ্ক একটা নিয়ে আমরা শুধু অঙ্ক করব, ঠিক আছে। আচ্ছা, অঙ্কের শিটও অলরেডি ভাই রেডি করে ফেলছি আজকে। সো যাই হোক, সো যেটা তোমাদেরকে বললাম যে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের কোনো মিশ্রণের মোট চাপ, মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। এবার আবার আমরা খাতাতে চলে যাচ্ছি। সো খাতা আবার হাতে নাও এবং আমি একটু বোঝাতে চাচ্ছি যে আসলে জিনিসটা কি। ওকে, হুম হুম, শেষেই খাবো, ঠিক আছে। আচ্ছা, সো একটু হুম হুম হুম, ভাইয়া গেঞ্জির লোগোটা, হ্যাঁ ভাইয়া 50 কেজি বাটখারা এক হাতে, ঠিক আছে। ও হ্যাঁ শান্ত, বুঝতে পারছি, ঠিক আছে। যাই হোক, অনেকেই অনেক কিছু লিখতেছো। আচ্ছা, সো আসো, লিখে দেন ফাহিমুল, হ্যাঁ হ্যাঁ, সিলমি তুমি চাইছো লিখে দিতে, এবং দেখো আমাদের অমি কিন্তু ডিরেক্টলি লিখে দিছে, ঠিক আছে, খেয়াল রেখো। সো ভুল যেন না হয়, অমি অনেক হেল্পফুল, অমি আমাদের জন্য অনেক হেল্প করতেছে। ডাল্টনের আংশিক চাপ সূত্র: ধরো একটা গ্যাসের পাত্র এরকম আছে এবং এই গ্যাসের পাত্রে তিনটা গ্যাস আছে, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। কয়টা গ্যাস আছে? তিনটা গ্যাস, ঠিক আছে। এই পাত্রটার মোট আয়তন ধরো ভি, পাত্রটার মোট চাপ ধরো পি, এবং এটার টেম্পারেচার হচ্ছে টি। সো ভি আয়তনের একটা পাত্রে পি চাপে টি তাপমাত্রায় এ, বি এবং সি তিনটা গ্যাস আছে, এবং এই এ বি সি গ্যাসগুলা কিন্তু পরস্পর বিক্রিয়াহীন, অর্থাৎ এ বি সি গ্যাসগুলা নিজেদের মধ্যে কোনো কি করে না ভাইয়া, বিক্রিয়া করে না, ঠিক আছে। সো ধরো এখানে এই যে তিনটা গ্যাস আমরা নিলাম, এখানে এই এ গ্যাসের চাপ হলো পি এ, পি এ, পি এ মানে পার্শিয়াল প্রেসার অফ এ, এ গ্যাসের আংশিক চাপ। বি গ্যাসের চাপ হলো পি বি, মানে পিবি হলো কি বলো, বি গ্যাসের আংশিক চাপ পিবি। সি গ্যাসের আংশিক চাপ হলো পি সি, কি বলো, পি সি, ঠিক আছে। সো খেয়াল করো এখানে
রিপিট করলে ভালো হতো, যে লিখতেছো দেখো লিখে দিছে। ঠিক আছে, আচ্ছা। সো এখানে খেয়াল করো, এ গ্যাসের আংশিক চাপ পি এ, বি গ্যাসের আংশিক চাপ পিবি, সি গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিসি। অনেকে কোশ্চেন করতেছে ভাইয়া এই আংশিক চাপ জিনিসটা কি। ঠিক আছে, ওই যে আমরা যে ধরো 20 কেজি 50 কেজির যে বাটখারা নিছিলাম, এখানে এই মোট চাপ পি এর মধ্যে ধরো এর প্রেসার হইলো 10 ATM, বি এর প্রেসার 15 ATM, সি এর প্রেসার ধরো 40 ATM। সো প্রত্যেকের নিজের নিজের পার্ট আছে না, এই নিজের নিজের পার্টকে বলা হয় আংশিক চাপ। এ গ্যাসের আংশিক চাপ মানে এই গ্যাসের নিচের পার্ট, নিজের চাপটা। বি গ্যাসের আংশিক চাপ মানে পিবি, সেটা হচ্ছে বি গ্যাসের নিজের চাপ। আবার সি গ্যাসের আংশিক চাপ মানে এটাও হচ্ছে পিসি, সেটা হচ্ছে সি গ্যাসের নিজের চাপ। তো এটাই হচ্ছে কি বলো, যদি এরকম হয়ে থাকে তাহলে যে কথা বললাম ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হচ্ছে এরকম, পি সমান সমান পি এ প্লাস পিবি প্লাস হচ্ছে পিসি। ওকে বন্ধুরা, এই হচ্ছে কি বলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে, আমি আবার বলতেছি সূত্রটা, নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের কোনো মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। অর্থাৎ মোট চাপ যদি পি হয়, এই পি হবে প্রতিটি উপাদান গ্যাস এ বি সি এর মোট কত বলো আংশিক চাপ, যথাক্রমে পি এ পিবি পিসি, এই তিনটার আংশিক চাপের সমষ্টির সমান। ঠিক আছে, ওকে আচ্ছা। সো খেয়াল করো এখানে আমরা একটু বলি, খেয়াল করো বন্ধু, এখানে কয়েকটা প্রয়োজনীয় সূত্র লাগে। ঠিক আছে, এটার জন্য প্রয়োজনীয় সূত্র একটু লিখে নিও। প্রয়োজনীয় ওরে একটু ডাক দেন না। প্রয়োজনীয় সূত্র একটু লিখে নাও সবাই বন্ধু। সেটা হচ্ছে মোল সংখ্যা সমান সমান ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ঠিক আছে, দেন হচ্ছে মোল ভগ্নাংশ সমান সমান, একটু লিখে নিও সবাই, নিজস্ব মোল সংখ্যা। সামিয়া, ওকে, নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। ঠিক আছে, মোল সংখ্যা হলো ভর বাই আণবিক ভর, মোল ভগ্নাংশ হচ্ছে দুই সাথে নিচের থেকে ধর, একটু নিচে ধর। সো নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। আর থার্ডটা হচ্ছে আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ঠিক আছে, আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ঠিক আছে, তো বন্ধুরা খেয়াল করো, খাতা শুধু, টেবিল না। ঠিক আছে, আচ্ছা। তো ডাল্টনের কি বলো আংশিক চাপ সূত্র, এই তিনটা হচ্ছে তোমাদের কি বলো প্রয়োজনীয় সূত্র, যেগুলো তোমাদের ম্যাথের জন্য লাগবে। মোল সংখ্যা ভর বাই আণবিক ভর, এটা একটা আপডেটেড সূত্র, তোমাদেরকে আমি আগেই লিখে দিছি। মোল ভগ্নাংশ, নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, এবং আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু কি বলো মোট চাপ। সো ডাল্টনের আংশিক চাপ সূত্র, আচ্ছা সরি খানিকটা একটু সমস্যা ছিল। ঠিক আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র। সো আশা রাখি সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, সো খেয়াল করো এখানে ওই যে বললাম জিনিসটা আসলে এতটুকুই, যে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। ঠিক আছে, সো এখানে মূল ভগ্নাংশ এবং আংশিক চাপ দিয়ে আমরা একটু দেখলাম, সেই ফর্মুলাগুলো আমাদের সামনে কিন্তু কাজে লাগবে। সো একটু মাথায় রাখো জিনিসগুলা। ওকে, আচ্ছা ডান। সো কতক্ষণ হলো লাইভে দেখি কিছুক্ষণ একটু। ঠিক আছে, আচ্ছা লাইভ ক্লাসটা কতক্ষণ হলো কাইন্ডলি একটু কেউ একটু কমেন্ট সেকশনে জানাবো। প্রায় 53 মিনিট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ অমি আসলে অনেক বেশি হেল্পফুল, ও আসলে সহকারী শিক্ষক না, প্রধান শিক্ষক শান্ত। ঠিক আছে, আচ্ছা। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র গেল। আচ্ছা, এইবার এই সূত্রের পর আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ। ঠিক আছে, আমি আবার একটু বলে নেই। ঠিক আছে, শোনো, সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি আদর্শ গ্যাস বাস্তব গ্যাস সম্পর্কে আসলে শুনছি না। আচ্ছা, হ্যাঁ অনেকেই আসলে লিখছে অনেক কিছু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, সো খেয়াল করো এখানে। হ্যাঁ, আচ্ছা একটু বলি তোমাদেরকে ভাই, সেটা হচ্ছে তোমার এটা অ্যাডমিশনে তো আসেই, সেটা হচ্ছে তোমার বাস্তব গ্যাস সমূহ কখনো
ওই যে বললাম বাস্তব গ্যাসসমূহ দুইটা কন্ডিশনে কি করে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। সে দুইটা গ্যাস হচ্ছে কখন বলো, উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে। ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে কি হয় শোনো, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কি করে বলো, আচরণ করে। ঠিক আছে, তো জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। এখন কোয়েশ্চেন হলো কোন শর্তগুলোতে কোন কোন শর্তগুলোতে আসলে আহ, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে না, মানে কেন করে না। ঠিক আছে, টাইটেল এরকম দাও, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। ঠিক আছে বন্ধুরা, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ একটু লিখে নাও। আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা খাতায় একটু টাইটেল দাও, বাস্তব গ্যাসের, ঠিক আছে, আদর্শ আচরণ হতে, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ। ওকে, এটা আরেকটা নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ প্রতিপাদন। ঠিক আছে, খানিকক্ষণ আগে আমরা বাস্তব গ্যাসের সমীকরণ শিখছিলাম না, ওই যে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ যেটা দিয়ে আমরা ম্যাথও করছিলাম, এটা হচ্ছে সেই ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন। ঠিক আছে, আচ্ছা, সো আচ্ছা, সো সবাই নিশ্চয়ই টাইটেল দিছো, এবার চলে আসি আমরা আবার খাতাতে। ঠিক আছে, ওকে। তো দেখো, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ দুইটা মেইন রিজন থাকবে, এবং এটা কার ফর্মুলা বলো, ভ্যান ডার ওয়ালসের সমীকরণ প্রতিপাদন। সো বিচ্যুতির প্রধান কারণ হচ্ছে দুটি। বিচ্যুতির কারণ কয়টি বলো, এটা হচ্ছে মেইন থিম, এবং এরপর হচ্ছে যেটা আমরা লিখব যে বিচ্যুতির কারণ দুইটি। কয়টি বলো বন্ধু, বিচ্যুতির কারণ হচ্ছে দুইটি। নাম্বার ওয়ানে হচ্ছে তোমার চাপ ত্রুটি। নাম্বার ওয়ানে কি বলো, চাপ ত্রুটি। ঠিক আছে, সো দেখো আমরা কিন্তু অলরেডি আদর্শ গ্যাসের সমীকরণ পড়ে আসছিলাম না, বলো দেখি। এই যে পিভি ইকুয়াল এনআরটি যেটা ছিল সেটা কার ছিল বলো, আদর্শ গ্যাসের সমীকরণ, এবং এটাকেই পরবর্তীতে আমরা কনভার্ট করে কি পাইছিলাম বলো, বাস্তব গ্যাসের সমীকরণ, যেটাকে আমরা নাম দিয়েছিলাম এইটা। এখন আমরা পড়তেছি বাস্তব গ্যাসের এই ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা আসলে কোত্থেকে আসছে। ঠিক আছে, সো চলে আসি আবার নর্মাল জায়গাতে, আমরা চাপ ত্রুটি। এখন দেখো, আদর্শ গ্যাসের জন্য আমরা যেটা জানি সেটা কি জানি বলো, আদর্শ গ্যাসের জন্য, ঠিক আছে, হ্যাঁ, নেট প্রবলেম। নেট প্রবলেম ভাইয়া ঝাপসা, আমি একটু নিচে নামা। আচ্ছা আচ্ছা, তো একটু খেয়াল করো এখানে যেটা বলতেছিলাম, আমাদের মেইন ফর্মুলাটা কি ছিল, পিভি ইকুয়াল টু এন আর টি। এটা ছিল আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, তো চাপ ত্রুটিতে কি করা হয় শোনো, আমরা এখানে আদর্শ গ্যাসের সমীকরণে আমরা চাপের জন্য ইউজ করছিলাম পি। ঠিক আছে, এখন শোনো, আদর্শ গ্যাসের কয়েকটা নর্মাল মোটিভ আছে। ঠিক আছে, আমি একটু বলে নিই তোমাদেরকে আবার লাইভে এসে, দেখো খেয়াল করো একটু সবাই, সেটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। এখানে পি হচ্ছে তোমার আদর্শ গ্যাসের সমীকরণে চাপ, এবং ভি কি ছিল বলো, আয়তন ছিল না। আচ্ছা, সো ওখানে আমরা আদর্শ গ্যাসের কয়েকটা মৌলিক নীতি আছে, সেই নীতিগুলোতে কি কি বলছে আমি তোমাদেরকে একটু বলে নিই আগে। সেখানে বলছে যে সকল গ্যাসীয় অণু স্থিতিস্থাপক সদৃশ গোলক বিশেষ, তারা একে অপরের সাথে স্থিতিস্থাপক ধাক্কা খায়। স্থিতিস্থাপক ধাক্কা মানে কি, যেই বেগে তারা ধাক্কা খাবে ওই একই বেগে তারা আবার সরে যাবে, যেই বেগে গিয়ে ধাক্কা খাবে, যেই বেগে ধাক্কা খাবে ওই বেগে আবার সরে যাবে। দেন বলছে যে গ্যাসীয় অণুসমূহের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বিকর্ষণ নাই বললেই চলে, একদমই নাই। ঠিক আছে, দেন বলছে তোমার গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসীয় অণুসমূহের আয়তন অত্যন্ত নগণ্য। অত্যন্ত নগণ্য বলতে একদম শূন্যের কাছাকাছি, টেন্ডস টু জিরো বুঝাইছে। ঠিক আছে, সো এই জিনিসগুলা গ্যাসের মৌলিক নীতিতে বলছে। কিন্তু বন্ধুরা, আমরা যখন কোনো একটা গ্যাসকে বাইরে থেকে কি করি, কুল ডাউন করি, গ্যাসটা কিন্তু আস্তে আস্তে কি হয়, লিকুইড হয়। লিকুইড থেকে সে কি হয়, আরো কুল ডাউন করলে সে কিন্তু আস্তে আস্তে আমরা সলিড পাই, পাই না? অবশ্যই পাই। সো যেটা আমরা বলতেছি আমাদের গ্যাসীয় তত্ত্বে, মানে গ্যাসের মৌলিক স্বীকার্যে যেটা আমরা বলছি যে গ্যাসীয় অণুসমূহের মধ্যে কোনো প্রকার কি নাই, আকর্ষণ বিকর্ষণ নাই, সেটা আসলে কি, আদর্শ গ্যাসের জন্য। কিন্তু কোনো গ্যাস কি আদর্শ না, বাস্তব গ্যাসের জন্য অল্প হলেও কি থাকবে বলো, আকর্ষণটা থাকবে।
এবং এই আকর্ষণ বলটার মানে বের করছেন কে বলো? ভ্যান্ডার ওয়ালস। ওকে, আচ্ছা। এবং সেই আকর্ষণ বলটার মানে হচ্ছে এন স্কোয়ার এ প্লাস ডিভাইডেড বাই ভি স্কোয়ার। সো আমরা যেখানে পিভি ইকুয়াল এনআরটি লিখি, ওই জায়গাতে আমরা পি এর জায়গাতে লিখবো পি প্লাস কি লিখবো বলো? পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। খেয়াল করো, তো যেটা বললাম চাপ ত্রুটির আদর্শ গ্যাসের সমীকরণে আমরা কি লিখি বলো দেখি? আমরা লিখি হচ্ছে পি। সো চাপ ত্রুটিতে যেটা আমরা করব সেটা হচ্ছে পি প্লাস কি লিখবো বলো? পি প্লাস এই আন্তঃআণবিক আকর্ষণ, পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। ঠিক আছে, ওকে। এবং এটার নাম মানে হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে, খেয়াল রেখো। এক নাম্বার হচ্ছে চাপ ত্রুটি। সো এটা কেন আমরা অ্যাড করি আমি আবার বলবো কিছুক্ষণ পরে। আরেকটা হচ্ছে তোমার আয়ত। আচ্ছা, সো একটু খেয়াল করো এখানে, সরি আসলে কিছুক্ষণের জন্য ঠিক আছে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আমরা। সো দেখো এখানে যেটা বলতেছিলাম আমরা আয়তনের জন্য যে পার্টটা, সেটা সরি কিছু কারিগরি ত্রুটি ছিল আমাদের এখানে। সো আয়তন ত্রুটিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আয়তনের জন্য কি বলছিলাম বলো দেখি? ভি বলছিলাম না? পি ভি ভি বলছিলাম। সো এখানে আয়তনের জন্য তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভি মাইনাস কত বলো? বি। এই বি হচ্ছে ওই যে বললাম আদর্শ গ্যাসের জন্য আমরা তো একটা কি করি বলো? যে আয়তন নেই বাস্তব গ্যাসের জন্য সেটা হবে অতি নগণ্য। সো সেটা কতটুকু কমবে? বি পরিমাণ কমবে। এবং শোনো, 1 মোলের জন্য বি পরিমাণ কম, তাহলে এন মোলের জন্য কতটুকু কম বলো? এন বি পরিমাণ কম। কতটুকু কম? এন বি পরিমাণ কম। সো খেয়াল রেখো চাপ ত্রুটিতে কি হবে? পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, দ্যাট ইজ পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এবং আয়তন ত্রুটির জন্য হবে ভি মাইনাস কত বলো? এন বি। ওকে, সো ফাইনালি তাহলে আমাদের যে সমীকরণ ছিল পিভি ইকুয়াল টু এন আর টি, সেটা কি হয়ে যাবে? পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু কি বলো? এনআরটি। সো এটা হচ্ছে পি এর জন্য, এটা হচ্ছে ভি এর জন্য, আর পুরাটা কি বলো? ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ। ওকে, আচ্ছা। সো আমি আবার একটু তোমাদেরকে এবার গোড়া থেকে আবার লাইভে ডিরেক্টলি বলি। সেটা হচ্ছে শোনো, এই জিনিসটা, এই যে আমরা বাস্তব গ্যাসের, আমরা আদর্শ গ্যাসের সংজ্ঞা শিখছি, আমরা আজকে বাস্তব গ্যাসের সংজ্ঞাও কিন্তু শিখছি। সো এই যে এই জিনিসটা আসলে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। এই জিনিসটা আসলে অ্যাপ্লাই করা হয় কখন শোনো? যখন আমরা কোনো একটা বাস্তব গ্যাসকে কনসিডার করি। ঠিক আছে, আচ্ছা। সো এখানে ওই যে বললাম আদর্শ গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে যে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বিকর্ষণ নাই। কিন্তু গ্যাসকে যখন আমরা ঠান্ডা করি সেটা তরল হয়, তরলকে ঠান্ডা করলে কঠিন হয়, সে অবস্থায় কিন্তু অবশ্যই কি আছে? আকর্ষণ বিকর্ষণ আছে। আছে না? অবশ্যই আছে। সো এক্ষেত্রে অবশ্যই সেটাকে আমাদের কি করা লাগবে? কনসিডার করা লাগবে। এই জন্যই আমরা কি লিখি বলো? পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, যেটা আমরা লিখছি কত বলো? এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে, দেন আমরা আয়তন ত্রুটি যেটা করলাম, সেখানে ওই যে বললাম গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য, এটা বিবেচনা করা হয়। ঠিক আছে, সো আমরা মানে 1 মোল গ্যাসের জন্য হচ্ছে সেটা এই নগণ্য। তাহলে আমরা যে আয়তন ভি লিখতেছি, আমরা আদর্শ গ্যাসে কি লিখি? পিভি লিখি না? এই ভিটা বাস্তব গ্যাসের জন্য হবে কিছুটা হলেও কম। কতটুকু কম? সামিয়া কমেন্ট। ঠিক আছে, কতটুকু কম? সেটা হচ্ছে তোমার বি পরিমাণ কম। তাহলে এন মোল গ্যাসের জন্য কতটুকু কম হবে? এন বি পরিমাণ কম। 1 মোল গ্যাসের জন্য বি পরিমাণ কম, তাহলে এন মোল গ্যাসের জন্য এন বি পরিমাণ কম। এই জন্য আমরা ওই ভি এর জায়গাতে কি লিখি বলো দেখি? এই জন্য আমরা এই ভি এর জায়গাতে লিখি ভি মাইনাস এন বি। ওকে, আচ্ছা, এটা উল্টা দেখা যাবে আমি জানি। ঠিক আছে, সো কোনো ব্যাপার না বন্ধুরা, তোমরা এই পার্টটুকু একটু কষ্ট করে বই থেকে একটু মিলাই নিও। ঠিক আছে, ওকে। এই পার্টটা একটু বই থেকে মিলাই নিবা, মানে কি দেখবা বইয়ে, তুমি যে রাইটারের বই ফলো করো না কেন, সেটা তোমার বিপ্লব স্যার হোক, সেটা তোমার কবির স্যার হোক, আর অন্য কোনো রাইটার হোক, হাজারি স্যার হোক না কেন, সবার বই টার্মগুলো ঠিকভাবেই দেওয়া আছে এবং ব্যাখ্যা করা আছে। আমি তো মুখে বললাম তোমাকে বোঝানোর জন্য, খাতায় লিখে দেখালাম, কিন্তু বাংলা ব্যাখ্যাগুলো একটু কাইন্ডলি বই থেকে পড়ে নিও। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের মোটামুটি সূত্রের পার্টটুকু শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা আসলে অনেক বেশি টেকনিক্স আর ম্যাথ করব। নেক্সট এই কেমিস্ট্রি পরিবেশ রসায়নের ক্লাসে ইনশাল্লাহ অনেক বেশি টেকনিক্স আর কি হবে বলো? ম্যাথস হবে। ঠিক আছে, ওকে। সো আজকে আমাদের কয়টায় বলো? 7টার সময় আরেকটা লাইভ ক্লাস আছে, সেটা কিসের উপর বলো? আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, সেটার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স।
তাপগতিবিদ্যার উপর। তোমরা সবাই কিন্তু ক্লাস করবে এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে, ব্যাচমেট, ক্লাসমেট, কলেজমেট সবাইকে কিন্তু কাইন্ডলি জানাবা। আমি চাচ্ছি, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স। ঠিক আছে, একটা ছোট্ট গ্রুপের মানুষ, আমরা একটা ছোট্ট ইয়েতে বাস করি, এরিয়াতে, এবং সেই তুলনাতে অলরেডি অলমোস্ট সবসময় গড়ে আমি দেখতেছিলাম লাইভে মিনিমাম 60 জন মানুষ থাকেই। সো থ্যাংক ইউ তোমাদের, আসলে তোমাদের এই পার্টিসিপেশনের জন্য। এটা সত্যি আসলে হাততালির যোগ্য, মানে কি বলবো, জন্য দেওয়ার দাবিদার। সো যাই হোক ভাইয়া, তোমরা বাসা থেকে বের হবা না, বাসা থেকে বের হলে কিন্তু আজকে থেকে আর্মি নামছে, পুলিশ আর্মি মাইর দিতে পারে। সো সেফ থাকবা বাসায়, আর ক্লাসগুলো রেগুলারলি করবা। কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে অবশ্যই লিখবা, আর এই ক্লাসগুলোকে একটু কাইন্ডলি প্রমোট এবং শেয়ার করবা। ইনশাল্লাহ সব সময় আমরা এরকম ক্লাসতে অ্যারেঞ্জ করে থাকবো। ঠিক আছে, সো 7টার সময় সবার সাথে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে আবার তাপগতিবিদ্যার পার্ট 2 ক্লাস নাম্বার 2 নিয়ে আবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, দোয়া রেখো ভাইয়ার জন্য, নিজে সুস্থ থাকো, মা বাবাকে সুস্থ থাকতে বইলো। ওকে, আল্লাহ হাফেজ।